দ্য চেঞ্জ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার বাড়তেই থাকবে। তো যখন হচ্ছে গিয়ে যদি টিউমারটা হয়, টিউমারটা যখন বাড়তে থাকবে ওর তো ফাংশনটাও বেড়ে যাবে। তো এখানে কি হবে আপনার প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, এটা 80% ক্ষেত্রে আমার হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটা টিউমারের জন্য হবে। প্রাইমারি প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া, কোনো কারণে হচ্ছে হাইপারপ্লেসিয়া মানে কি শুনি দেখি বলেন তো। আপু, increase the number of the cell, ইনক্রিজ নাম্বার অফ দা সেল, গুড। আর যদি হাইপারট্রফি বলি, size of the cell, সাইজ increase অফ, size. ভেরি গুড। তাহলে হচ্ছে কি যদি হাইপারপ্লেসিয়া হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি 15% ক্ষেত্রে আমার হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। আর প্যারাথাইরয়েড কার্সিনোমা হইতে পারে, সেটা হচ্ছে 2% কজ। ঠিক আছে, তাহলে এটা একটু দাগ দিয়ে রাখেন যে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, প্রাইমারি প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া এন্ড প্যারাথাইরয়েড কার্সিনোমা ইন 2% কেস। আর কি হইতে পারে মেনটা কি, মেন একটা অটোসোমাল ডিজিজ, হ্যাঁ, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, মানে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোতে নিউপ্লাসিয়া হয়ে আছে। ঠিক আছে, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো প্যারাথাইরয়েড ওয়ান অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সো এখানেও হচ্ছে কি নিউপ্লাসিয়ার জন্য হইতে পারে। মেন টু মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 2। আইসোলেটেড ফ্যামিলিয়াল হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে তার ফ্যামিলিয়ালি তার হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, দিস ইজ ওয়ান টাইপ অফ অটোসোমাল ডমিনেন্ট সিনড্রোম। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু কিডনি ডিজিজ, ডিক্রিজ ভিটামিন ডি আর ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম। তাহলে সেরাম ডিক্রিজ ভিটামিন ডি যদি হয় তাহলে ডি কি করে, ডি হচ্ছে দুইটাকে বাড়ায়। তাহলে ডি যদি কমে যায় তাহলে কি ওটাও তো কমে যাবে। এটা হচ্ছে ডিক্রিজ ভিটামিন ডি এর জন্য হইতে পারে, ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম রেজাল্ট ইন রেনাল অস্টিওডিস্ট্রফি। এখন আসেন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন দুইভাবে হয়, একটা হচ্ছে ডিস্ট্রফিক, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক। মানে কোনো একটা প্যাথোলজির জন্য বা অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশনের জন্য বা ক্যালসিয়াম সল্ট ডিপোজিশনের জন্য আমার এখানে হচ্ছে কি ক্যালসিফিকেশন হয়ে গেছে। ঠিক আছে, this is the abnormal tissue deposition of calcium salt with a smaller amount of other mineral salt and it is a common process. দুইটা ভাবে হয়, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক মানে কি ডেড বডি, ঠিক আছে, ডেড হয়ে গেছে সে, হ্যাঁ। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মানে হচ্ছে ডেড, ডেড অবস্থায় তার হচ্ছে ক্যালসিফিকেশন হচ্ছে। আরটা কি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। এখন ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কি হবে, এটা হচ্ছে ডিপোজিশন অকার্স লোকালি ইন ডাইং টিস্যু অফ এরিয়াস অফ নেক্রোসিস। নেক্রোসিস মানে কি একটা জায়গায় যদি কোনো সেলটা ডেথ হয়ে যায় তাহলে সেটাকে আমরা নেক্রোসিস বলতেছি। ওই নেক্রোসিস টিস্যুগুলা যদি হচ্ছে ডাইং টিস্যুর মধ্যে যদি হচ্ছে কি আপনার ক্যালসিয়াম জমাট হয়, অকার্স ডিসপাইট নর্মাল সেরাম লেভেলের জন্য হইতে পারে, মানে ক্যালসিয়ামের লেভেল নর্মাল, বেশি না, তারপরে হইতেছে কি এটা জমতে পারে, হ্যাঁ ডিস্ট্রফিকে জমতে পারে। অকার্স ডিসপাইট নর্মাল ক্যালসিয়াম মেটাবলিজম, মেটাবলিজমও নর্মাল, সেরাম লেভেলও নর্মাল, কিন্তু ক্যালসিয়ামটা জমা হচ্ছে কোথায়, এরিয়া অফ দ্য নেক্রোসিস যেখানে হয়েছে সেখানে গিয়ে জমা হচ্ছে। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, ডিপোজিশন ইন নর্মাল টিস্যু ডিউ টু হাইপার ক্যালসিমিয়া। ওকে, ওকে, তাহলে তাহলে এখানে আসেন হাইপার ক্যালসিমিয়া কি হবে। হাইপার ক্যালসিমিয়া মানে কি এক্সেস অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম, হুম, এক্সেস প্রোডাকশন অফ ক্যালসিয়াম। এটা কজ কি, মেন কজ হচ্ছে কি আপনার হাইপার প্যারাথাইরয়েডিজম। কোনো কারণে যদি প্যারাথাইরয়েড যদি হাইপার অ্যাক্টিভিটি করে তাহলে হচ্ছে কি করে, আহ প্যারাথরমোন হচ্ছে ক্যালসিয়ামকে বাড়ায়, তার মানে ও হাইপার অ্যাক্টিভ মানে কি আরো বেশি বেশি ক্যালসিয়ামকে বাড়াবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি হবে আমার হাইপার ক্যালসিমিয়া হবে। রেনাল ফেইলর, কিডনি যদি ফেইলর হয়ে যায় ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে, করতে পারবে না, তার মানে হচ্ছে ক্যালসিয়ামও বেড়ে যাবে। লস অফ অ্যাকুমুলেশন অফ ফসফেট অ্যান্ড সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য হবে ভিটামিন ডি রিলিজ ডিসঅর্ডার, যেমন সার্কয়েডোসিস। তারপর কি ভিটামিন ডি এক্সেস, ভিটামিন ডি করে ক্যালসিয়ামকে বাড়ায়, তাহলে ভিটামিন ডি যদি বাড়ায় তাহলে ক্যালসিয়াম কি হবে, বাড়বে। সার্কয়েডোসিসটা কি করবে আপনার ডিসরেগুলেশন অফ ভিটামিন ডি প্রোডাকশন উইথ অ্যান ইনক্রিজ অফ এক্সটার্নাল প্রোডাকশন, বাইরে থেকে হচ্ছে এক্সটার্নাল প্রোডাকশন হতে থাকবে সার্কয়েডোসিসে। ঠিক আছে, উইলস ডিসঅর্ডার, এটা হচ্ছে ইডিওপ্যাথিক হাইপার ক্যালসিমিয়া অফ দ্য ইনফ্যান্সি। উইলস ডিসঅর্ডার কাদের হয়, বাচ্চাদের হয়, বাচ্চাদের হয় না, ইনফ্যান্টদের হয় হচ্ছে উইলস। এটা কিন্তু উইলস টিউমার না, উইলস টিউমার কিন্তু আরেকটা, সেটা হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার। চাইল্ডহুড ক্যান্সার এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে উইলিয়ামস সিনড্রোম। ঠিক আছে, উইলিয়ামস সিনড্রোম এটা কি হবে আপনার ইডিওপ্যাথিক হাইপারক্যালসিয়াম অফ ইনফ্যান্সি। কোনো কারণ নাই, আমরা জানি না কোনো কারণ নাই, কিন্তু একই এমনি এমনি হচ্ছে ও কি করতেছে, হাইপারক্যালসিমিয়া হচ্ছে, বাচ্চার হাইপারক্যালসিমিয়া স্টেট হয়ে গেছে। বোন টিস্যু ডিস্ট্রাকশন করলে কি হবে, বোন টিস্যু ডিস্ট্রাকশন মানে কি ক্যালসিয়াম বেড়ে যাবে না, কারণ বোনসের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম। তাহলে বোন যদি ভাঙে বোনের ভিতর থেকে ক্যালসিয়াম বাইর হবে, কিভাবে বাইর হবে, একটা হতে পারে প্রাইমারি বোন টিউমার, বোনসি টিউমার হয়েছে, বোন ফ্রাজাইল হয়ে গেছে। একটা কি হতে পারে স্কেলেটাল মেটাস্টেসিসের জন্য হতে পারে, ইমোবিলাইজেশনের জন্য হতে পারে, অ্যাসিলারেট বোন টার্নওভার বা প্যাডেজ ডিজিজের জন্য হতে পারে। ঠিক আছে,
ড্রাগ ইনডিউস কিছু কিছু ড্রাগস আছে, যেমন হচ্ছে ভিটামিন ডি ইনটক্সিকেশন, এই জন্য আমরা প্রেগনেন্সিতে ভিটামিন এ দেই না, আমরা নিজেরাও ওইভাবে ভিটামিন এ ওইভাবে খাই না। ভিটামিন এ ইনটক্সিকেশন, থায়াজাইড ডায়াবেটিস, লিথিয়াম, লিথিয়ামটা দাগ দেন, লিথিয়ামটা ইম্পর্টেন্ট একটা জিনিস, লিথিয়াম একটা ইম্পর্টেন্ট জিনিস। ইস্ট্রোজেন, এগুলোতে হচ্ছে কি আমার ড্রাগ ইনডিউস হাইপারক্যালসিমিয়া হবে। এন্ডোক্রাইনোপ্যাথিস, থাইরোটক্সিকোসিস, থাইরয়েড হরমোনের হচ্ছে টক্সিক হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডে। ফেওক্রোমোসাইটোমা, এগুলোতে হচ্ছে কি আমার হাইপার ক্যালসিমিয়া হবে। অনেকগুলা কজ, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার ড্রাগ ইনডিউসটা দাগ দেন। ফিওক্রোমোসাইটোমা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আসি আমরা হাইপার ক্যালসিমিয়াতে আমরা কি কি ফিচার পাবো। স্টোন পাবো কিডনিতে, হ্যাঁ, স্টোন পাবো কি, রেনাল ক্যালকুলাই অথবা হচ্ছে নেফ্রোক্যালসিনোসিস পাবো। রেনাল ক্যালকুলাই পাবো, নেফ্রোক্যালসিনোসিস পেতে পারি। বোনসে আমরা কি পাবো, অটাইটিস ফাইব্রোসা, অস্টিওপোরোসিস পেতে পারি, ঠিক আছে, অস্টিওপোরোসিস পেতে পারি, অস্টিওমেলাসিয়া পেতে পারি, রিকেটস পেতে পারি। কাদের, বাচ্চাদের। বড়দের কি পাইতে পারি, অস্টিওমেলাসিয়া, ঠিক আছে। অ্যাবডোমিনাল গোনার্স, যাদের হতেছে কি কনস্টিপেশন, কি বলছে এটা, অ্যাবডোমিনাল, এটা অ্যাবডোমিনাল গ্রোনস লিখছে, আচ্ছা অ্যাবডোমিনাল গ্রোনস। এটা হচ্ছে কনস্টিপেশন, ভমিটিং, পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সাইকিয়াট্রিক মুড ডিপ্রেশন হতে পারে, তার মেমোরি লস হতে পারে, হ্যাঁ, সাইকোসিস হতে পারে, প্যারোনিয়া হতে পারে, কোমায় যেতে পারে পেশেন্ট। আদার্স এর মধ্যে কি হয়, প্রক্সিমাল মাসলস উইকনেস, আর একটা হতে পারে কি ক্যারাটাইটিস, কনজাংটিভাইটিস, ঠিক আছে। এগুলা হচ্ছে কি আমার ক্লিনিক্যাল ফিচার ইনক্লুডিং। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা কি দিব, ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা ট্রিটমেন্টটা হাইপার ক্যালসিমিয়াতে, একটা হচ্ছে রিহাইড্রেশন, প্যামিডারন ডাইসোডিয়াম, ডাইসোডিয়াম দিতে পারেন, একটা প্যামিডারন ডাইসোডিয়াম, এটা হচ্ছে বিসফসফোনেট ড্রাগ দ্যাট ইনহিবিট দ্য অস্টিওক্লাস্টিক বন্ড। ক্যালসিটোনিন দিতে পারি, কারণ ক্যালসিটোনিনটা কি করে, ক্যালসিটোনিন ক্যালসিয়ামকে কি করে, কমায়, ভেরি গুড। তাহলে ক্যালসিটোনিনটা হচ্ছে কি দিব আমরা, কারণ ক্যালসিটোনিনটা কি করবে, ক্যালসিটোনিনটা হচ্ছে ডিক্রিজ করবে ক্যালসিয়াম, ঠিক আছে, ডিক্রিজ করবে ক্যালসিয়াম। আর হচ্ছে গিয়ে প্লাইকামাইসিন, প্লাইকামাইসিনটা আমরা ইউজ করতে পারি, হচ্ছে রিহাইড্রেশন করতে হবে পেশেন্টকে। তারপর হচ্ছে গিয়ে প্যামিডন ডাইসোডিয়ামটা দিব, ক্যালসিটোনিন দিব, ক্যালসিটোনিন আমরা জানি যে ক্যালসিয়ামটাকে কমায়, আর পিমাসাইক্লিন দিতে পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে আমার হাইপার ক্যালসিমিয়া। এখন আসলে হচ্ছে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়ার কজ কি, হাইপোক্যালসিমিয়ার কজ হচ্ছে গিয়ে আপনার আর্নেস্ট ক্যালসিয়ামটা যখন লেস দেন 1.1 এবং টোটাল ক্যালসিয়াম হচ্ছে লেস দেন 2.1 চলে যাবে, সেটাকে আমরা বলতেছি হাইপোক্যালসিমিয়া, মানে ক্যালসিয়ামের পরিমাণ কম। এটিওলজি কি কি হইতে পারে, হাইপোপ্যারাথাইরয়েডিজম, যখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কম, তাহলে ও ক্যালসিয়ামও তো কম কম রেগুলেট করবে, তাই না, তার মানে ও হচ্ছে প্যারাথ হরমোন কম, মানে হচ্ছে ক্যালসিয়ামও কম, তাহলে হচ্ছে হাইপো প্যারাথাইরয়েডিজম। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তার মানে কি ও ক্যালসিয়াম কম, কারণ ভিটামিন ডি কি করে, ক্যালসিয়াম বাড়ায়, তাহলে ও কম। তাহলে ভিটামিন ডি ও যদি ডেফিসিয়েন্সি থাকে, এটা তো আমরা ইজিলি বলতে পারি, ঠিক আছে। আর হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, যদি বলি যে ক্যালসিটোনিন যদি বেশি থাকে, তাহলে হচ্ছে ও কি করবে, আরো বেশি কমাবে ভিটামিন ক্যালসিয়ামকে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সাইট্রেট ব্লাড ট্রান্সফিউশন, এগুলোতে হচ্ছে কি আমার হাইপোক্যালসিমিয়া হবে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা কি পাবো, একটা হচ্ছে পেরি ওরাল টিংলিং, দেখবেন এখানে হচ্ছে কি এরকম টিংলিং সেন্সেশন হবে, হ্যাঁ, মুখের পাশে এই ওরালের হচ্ছে টিংলিং সেন্সেশন হবে, প্যারাস্থেসিয়া হবে, নামনেস হবে, টিটেনি হবে। কার্পোপেটাল স্পাজম হইতে পারে, ট্রসাস সাইন, ট্রসাস সাইন হচ্ছে কি কফটেক্স সাইন, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, এটা আমি আপনাদেরকে ছবি দেখাই দিব, মানে কফটেক্স সাইন। ইসিজি চেঞ্জের মধ্যে কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ইসিজি মাত্র 4টা পড়তে হবে, 4টা না সরি 5টা। একটা হচ্ছে নর্মাল ইসিজি, প্রেগন্যান্সির ইসিজি, হাইপোক্যালসিমিয়ার ইসিজি, হাইপারনাট্রিমিয়ার ইসিজি, হাইপারনাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, ঠিক আছে। এই কটা ইসিজি পড়তে হবে, এগুলো আমরা একসাথে নোট করে দিই। তাহলে ইসিজি চেঞ্জ কি হবে, হাইপোক্যালসিমিয়াতে, হাইপোক্যালসিমিয়া ইসিজি একটা পেজের মধ্যে শুধু ইসিজি চেঞ্জ লিখবেন। একটা ফার্স্টে লিখবেন হচ্ছে নরমাল ইসিজি কি কি থাকে, আমি তো সব বলে দিব। পাশে হচ্ছে প্রেগন্যান্সি ইসিজি, প্রেগন্যান্সিতে আমরা ইসিজি কিরকম পাবো, তার নিচে লিখবেন হচ্ছে যে হাইপোক্যালসিমিয়া, তার নিচে লিখবেন হচ্ছে হাইপারক্যালসিমিয়া, তার এই পাশে সোডিয়াম মানে হাই সোডিয়াম লো সোডিয়াম, ঠিক আছে। এই 6টা ইসিজি আমরা নোট ডাউন করে একটা পেজের মধ্যে রাখবো, 3টা মাত্র লাইন। এই তিনটা তিনটা 6টা মানে 318 লাইন পড়লে আপনার হচ্ছে ইসিজি, আর কিছু করতে হবে না, রাইট। তাহলে দেখেন হাইপোক্যালসিমিয়াতে আমরা কি পাবো, ন্যারো কিউটি ইন্টারভ্যাল, ঠিক আছে, হ্যাঁ সরি প্রলং কিউটি ইন্টারভ্যাল। আর হচ্ছে গিয়ে ন্যারো পাবো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, ওই পাশে একটু লিখে রাখেন, এটা নাই লেখা, ন্যারো কিউআরএস কমপ্লেক্স।
ন্যারো কিউআরএস কমপ্লেক্স, প্রলং কিউটি ইন্টারভেল, প্রলং এসটি ইন্টারভেল, আরটা হচ্ছে টি ওয়েভ ফ্ল্যাটিং হয়ে যাবে, টি ওয়েভ ফ্ল্যাটারিং হয়ে যাবে, টি ওয়েভ ফ্ল্যাট আর প্রমিনেন্ট ইউ ওয়েভ, এই 5টা লাইন লিখে রাখেন। তো পরীক্ষাতে প্রমিনেন্ট ইউ ওয়েভ দিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসে হয়। ন্যারো কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, যে প্রমিনেন্ট প্রমিনেন্ট ইউ 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 ওয়েভ, ঠিক আছে। ন্যারো কিউআরএস কমপ্লেক্স, প্রলং কিউটি ইন্টারভেল, প্রলং এসটি ইন্টারভেল, কিউএসটি, তাহলে হচ্ছে প্রলং কিউটি, প্রলং এসটি, ন্যারো হচ্ছে কিউআরএস, আর কি পাবো আমরা, প্রমিনেন্ট ইউএফ পাবো, আর হচ্ছে ফ্ল্যাট পাবো কি, ফ্ল্যাট পাবো হচ্ছে টি, ঠিক আছে। তাহলে এই 5টা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার ইসিজি চেঞ্জেস, ঠিক আছে। এখন আসেন কজ অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম কি জন্য হবে। একটা হচ্ছে সার্জারির জন্য, আমরা হচ্ছে গিয়ে প্যারাথর্মোন কোনো ভাবে কেটে ফেলছি, লাইক প্যারাথাইরয়েড অ্যাডেনোমাতে যদি হয়, হ্যাঁ, বা প্যারাথয়েড ক্যান্সার হয়, আমরা হচ্ছে কি প্যারাথর্মোনটা সার্জারি করে এক্সিশন করে ফেলছি, তার মানে কি আমার তো প্যারাথর্মোনটা বের হবে না, প্যারাথর্মোন বের না হলে কি হাইপোপ্যারাথাইরয়েডিজম পাবো আমরা, ঠিক আছে। ইডিওপ্যাথিক কোনো কজ নাই, নিওনাটাল বাচ্চাদের হচ্ছে প্যারাথাইরয়েড ওরভাবে ডেভেলপ করে না। ফ্যামিলিয়াল কজ যেরকম হচ্ছে গিয়ে ফ্যামিলিয়াল হাইপোপ্যারাথাইরয়েডিজম আছে, অটোইমিউনো সিনড্রোম, ডিজর্জ সিনড্রোম আমরা পড়বো জেনেটিক্সে, ডিজর্জ সিনড্রোম। তারপর হচ্ছে ডিপোজিশন অফ মেটালস, যদি কোনো কারণে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম এগুলো যদি বডির ডিপোজিশন হয়। একটা কি হাইপোম্যাগনেসিয়ামিয়া, এগুলো জন্য আমরা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম পাবো, ঠিক আছে। আচ্ছা, কফস্যাক্স সাইনটা হচ্ছে যদি আমরা এই ফেশিয়াল নার্ভ, না আমাদের এখানে ফেশিয়াল নার্ভ এভাবে গেছে, ফেশিয়াল নার্ভকে যদি আমরা হচ্ছে প্রেস করে রাখি, তখন কি হয়, এই যে এখানে ফেশিয়াল মাসল গুলো দেখবেন, আপনি দেখতে পাবেন এরকম এরকম লাফ দিবে, একটা টুইস্টিং হবে, এটাকে বলা হচ্ছে কফস্যাক্স সাইন। জাস্ট আমরা যদি ফেশিয়াল নার্ভটাকে এরকম প্রেস করে রাখি, লোকেট করে, দেন হচ্ছে কি চাপ দিয়ে রাখলে কিছুক্ষণ পরে এই জায়গায় একটা টুইস্টিং এর মতো একটা দেখবেন যে একটু লাফ দিয়ে এরকম ঠিক হয়ে গেছে, এটাই হচ্ছে কি আপনার কফস্যাক্স সাইন। কফস্যাক্স, কফস্যাক্স এই যে এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়ার মধ্যে ছিল, এই যে কফস্যাক্স সাইন, হ্যাঁ। ওকে, এখন চলে আসি আমরা বোন অ্যান্ড অস্টিওপোরোসিস। বোন অ্যান্ড অস্টিওপোরোসিস এর মধ্যে 2-3টা লাইন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিমডেলিং করতে কতদিন লাগে, 3 মাস থেকে 200 দিন লাগতে পারে। আমরা বোন টোন ভাঙলে বলি না যে 21 দিন প্লাস্টার করে রাখি, তারপর বলি যে আস্তে আস্তে 3 মাস পরে এটা ঠিক হয়ে যাবে। তো টার্ন ওভার করবে কিসে, পেরিঅস্টিয়াল আর হচ্ছে এন্ডোস্টিয়াল, এন্ডোস্টিয়াল। টোটাল সার্ফেস এরিয়া দরকার নাই। অস্টিওব্লাস্ট মডুলেটর কারা, অস্টিওব্লাস্ট যারা কারা হচ্ছে কি মডুলেট করে, আমরা তো ফার্স্টেই পড়ছি প্যারাথর্মোন, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, গ্লুকোকর্টিকয়েড, থাইরয়েড হরমোন, এরা হচ্ছে কি আপনার অস্টিওব্লাস্টে মডুলেট করবে। অস্টিওক্লাস্ট মডুলেটর কারা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1/6 আর হচ্ছে জিএমসিএসএফ। পিক বোন মাস ডেনসিটি কখন হয়, যখন হচ্ছে পিকে চলে যাবে বোন মাস ডেনসিটিটা, সেটা কত, 25 বছর বয়সে, মানে 25 বছরের বয়সে বোনের ম্যাসটা হচ্ছে সব থেকে ভালো এবং সব থেকে পিকে যাবে, দ্যাট ইজ 25 ইয়ার্স। অস্টিওক্লাস্ট, এখানে কোনো প্যারাথর্মোন রিসেপ্টর নাই। অস্টিওক্লাস্ট ইজ আ প্রোডাক্ট অফ অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট হ্যাজ পিটিএইচ রিসেপ্টর। তাহলে অস্টিওক্লাস্টটা হচ্ছে কি আপনার সেলগুলোকে কি করে, এটা হচ্ছে রিজর্পশন করে, ঠিক আছে। এখন অস্টিওব্লাস্ট সেলের প্রিকরসর হইতেছে গিয়ে আমার অস্টিওক্লাস্ট, সরি অস্টিওক্লাস্ট হচ্ছে প্রিকরসর অফ অস্টিওব্লাস্ট, মানে আগে অস্টিওক্লাস্ট দেন হচ্ছে অস্টিওব্লাস্ট, কি বলছি আমি, অস্টিওক্লাস্ট ইজ আ প্রোডাক্ট অফ অস্টিওব্লাস্ট, সরি। এটা হচ্ছে ব্লাস্ট থেকে অস্টিওক্লাস্ট আসবে, এবং অস্টিওব্লাস্টে হচ্ছে আমার প্যারাথর্মোনের রিসেপ্টরটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, বায়োকেমিক্যাল মার্কারের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট, টাইপ 1 কোলাজেন, একটা হচ্ছে হাইড্রক্সিপ্রোলিন, পাইরিটিপোলিন, ট্র্যাপ, দাগ দিয়ে রাখেন। ট্র্যাপটা কি, ট্র্যাপটা হচ্ছে টার্ট্রেট রেজিস্ট্যান্স অ্যাসিড ফসফেট। ট্র্যাপ মানে হচ্ছে টার্ট্রেট রেজিস্ট্যান্ট অ্যাসিড ফসফেট। লিখতে চাইলে লিখতে পারেন, না লিখতে চাইলে সমস্যা নাই, ট্র্যাপ মনে রাখলেই হবে। এখন আসি আমরা অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা হচ্ছে গিয়ে আপনার ইটস আ বোন ডিজিজ হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই, এটা যাদের বয়স্ক তাদের হয়, বিশেষ করে ফিমেলদের হয় অস্টিওপোরোসিস। দিস আ বোন ডিজিজ হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই রিডিউস বোন মিনারেল ডেনসিটি অ্যান্ড ডিসরাপশন অফ বোন মাইক্রো আর্কিটেকচার। বোনের আর্কিটেকচারটা ডিসরাপশন হয়ে যাবে এবং বোনের
ডেনসিটিটা হচ্ছে গিয়ে কমে যাবে। কখন হবে এটা? বোনের প্রিভ্যালেন্স এজ কত? মোর দ্যান 50 ইয়ার্স ওল্ড, মোর দ্যান 15 ইয়ার্স ওল্ড। মেলে হয় হচ্ছে 20%, ফিমেলে হয় হচ্ছে বেশি অস্টিওপোরোসিস, দ্যাট ইজ 50%। ডায়াগনোসিস আমরা কি দিয়ে করি? টিএস কোড দিয়ে করব, বিএমডি দিয়ে করি আমরা, বোন মাস ডেনসিটি, ঠিক আছে, বনি মাস ডেনসিটি দেখে করি আমরা বিএমডি। বিএমডি যদি হচ্ছে কি লেস দেন 1 থাকে, দ্যাট ইজ নর্মাল। 1 থেকে -2.5 পর্যন্ত হচ্ছে অস্টিওপেনিয়া, আর মোর দেন 2.5 থাকলে বলবো হচ্ছে অস্টিওপোরোসিস, ঠিক আছে। আচ্ছা, এখন অস্টিওপোরোসিসের কজ গুলো একটু দেখেন, 3টা স্টার দিয়ে পড়বেন, মাঝে মাঝে আসে কোশ্চেন, সেটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল কি, যারা হচ্ছে স্মোকিং করে, অ্যালকোহল নেয়, ম্যালনিউট্রিশন, ইমোবিলাইজেশন, হাঁটাচলা কম করে, তাদের হচ্ছে গিয়ে অস্টিওপোরোসিস বেশি হবে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল কজ। অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে ডায়াবেটিস, সিলিয়াক ডিজিজে হচ্ছে কি আপনার অস্টিওপোরোসিস হয়। ড্রাগসের মধ্যে হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস খেলে হয়, স্টেরয়েড খেলে হয়, প্রোটন পাম্প ইনহিবিটর খেলে হয়। এন্ডোক্রাইনের মধ্যে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, ইস্ট্রোজেন যদি কেউ নেয়। কারণ যাদের হতেছে গিয়ে দেখবেন যে লাইক সিওসিপি নেয়, হ্যাঁ, যাদের হচ্ছে গিয়ে আপনার সিওসিপি আমরা খেতে বলি বা পেশেন্টকে, তাদের কিন্তু আমার বোন বোন মাস ইন্ডেক্সটা দেখতে হয়। সেটা কখন? আফটার 40-তে হচ্ছে বনি মাস ইন্ডেক্সটা দেখতে হয়, ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে বোন মাস ডেনসিটিটা কমে যায়। হেমাটোলজিক্যাল কজের মধ্যে লিম্ফোমা, মাইলোমা, সিকল সেল অ্যানিমিয়াতে আমার হচ্ছে গিয়ে অস্টিওপোরোসিস হবে। মেটাবলিকের মধ্যে হেমোক্রোমাটোসিস, গ্লাইকোজেন ডিজিজ ডিসঅর্ডার, আর হচ্ছে হিমোসিস্টিন ইউরিয়া, প্রোফাইরিয়া, এগুলোতে হচ্ছে গিয়ে অস্টিওপোরোসিস হবে। রিস্ক ফ্যাক্টর কি? যাদের এই ওজন হচ্ছে অনেক কম, মানে ইবিএমআই হচ্ছে লেস দ্যান 19 কেজি/মিটার স্কোয়ার, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলিতে যে থাকে না অনেকের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায়, তো ফ্যামিলি হিস্ট্রিতে যদি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে বিফোর এজ 75, আনট্রিটেড প্রিম্যাচুর মেনোপজ, প্রিম্যাচুর মেনোপজ হলে কি হয়? মেনোপজে কিন্তু বোন মাস ইন্ডেক্সটা হচ্ছে একদম কমে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যদি আনট্রিটেড প্রিম্যাচুর মেনোপজ হয়, তারপর হচ্ছে ক্রনিক মেডিকেল ডিসঅর্ডার যদি থাকে, লং টাইম সে হচ্ছে একটা মেডিকেল ডিসঅর্ডারে ভুগতেছে, দেন হচ্ছে প্রলং ইমোবিলিটি, লাইক একটা ফ্র্যাকচার হয়েছে, বোনসে ফ্র্যাকচার হয়েছে, সে লং টাইম 3 মাস শুয়ে আছে, অথবা তার একটা বিশাল একটা সার্জারি হয়েছে, ইমোবিলাইজেশন, ঠিক আছে। তাহলে প্রলং ইমোবিলিটি ইজ কজেস অফ অস্টিওপোরোসিস রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। এখন ট্রিটমেন্ট আমরা কি দিই? ক্যালসিয়াম দিব ফার্স্ট অফ অল, যেহেতু ওর ক্যালসিয়াম কম, ওর হচ্ছে ক্যালসিয়াম দিতে হবে 1 গ্রাম/ডে। ভিটামিন ডি দেবো 800 ইন্টারন্যাশনাল ইউনিট। বিসফসফোনেট, বিসফসফোনেট আমরা কাদেরকে দিব? যদি 75 বছরের বেশি হয় এবং উইদাউট আমরা ডুয়েল এনার্জি এক্স-রে অর্থাৎ ডেক্সা স্ক্যান, হ্যাঁ, তাহলে 75 হইলে আমরা হচ্ছে কি এটা অস্টিওপোরোসিস, এখানে আর যদি কিন্তু নাই, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ডেক্সা না করেই আমরা হচ্ছে আপনার বিসফসফোনেট দিতে পারবো। যদি বয়স 65 থেকে 75 হয়, সেক্ষেত্রে আমাদের ডেক্সা স্ক্যান করে কনফার্ম হইতে হবে যে ইয়েস, ইটস অস্টিওপোরোসিস। এরপরে আপনার যদি 65 বছরের কম হয়, তখন আমরা হচ্ছে লো বোন মিনারেল ডেনসিটিটা করব, বিএমডি করব, দেন হচ্ছে গিয়ে অথবা হাই রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দিব। হাই রিস্ক ফ্যাক্টর কারা? ওই যে যাদের একটা প্রিম্যাচুর মেনোপজ হয়েছে, 45 বছর মানে 65 বছর নিচে, ঠিক আছে, যারা আছে, তারা যে প্রিম্যাচুর মেনোপজ যদি হিস্ট্রি থাকে, একটা ক্রনিক মেডিকেল ডিসঅর্ডার হিস্ট্রি থাকে, অথবা তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার ওজন অনেক কম, বিএমআই মাত্র 19-এর নিচে, হ্যাঁ, বিএমআই 19-এর নিচে যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিসফসফোনেট দিব। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি আমরা, আর কি দিতে পারি? টেরিপেপটাইড, টেরিপ্যারাটাইড হরমোন দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে ফর্ম অফ প্যারাথ হরমোন, ইউজড ইন ওমেন এজ মোর দ্যান 65 ইয়ার্স উইথ লো বিএমডি। আর কি দিতে পারি? আর একটা হচ্ছে স্ট্রনিটিয়াম, প্রমোটস করবে হচ্ছে অস্টিওব্লাস্ট এন্ড এক্সিবিট দ্য অস্টিওক্লাস্ট। দেন হচ্ছে গিয়ে আমরা দিতে পারি ক্যালসিট্রাল দিতে পারি, ক্যালসিট্রালটা। আর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এগুলো হচ্ছে যাদের মেনোপজ হয়ে গেছে ওদেরকে আমরা টেস্টোস্টেরনটা আমরা দিতে পারি এখানে, ঠিক আছে। এই গেল। বিসফসফোনেট আমরা কখন দিই? দিস ইজ ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে রাখেন, এটা পরীক্ষাতে কোশ্চেন আসে। হুম, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, বিসফসফোনেট মনে রাখবেন। 75 বছর যদি হয়ে যায়, ডেক্সা আর করবো না, দিয়ে দিব সরাসরি। 75 বয়স হয়ে গেলে, 75 বছর বয়সের উপরে চলে গেলে আমরা হচ্ছে সরাসরি এক্সরে ডেক্সা না করে আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিব বিসফসফোনেট। আর 65 থেকে 75 হলে আমাদের ডেক্সা করতে হবে। আর যদি 65 বয়সের নিচে হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে বিএমডি করে, বা রিস্ক ফ্যাক্টর যদি থাকে, এই রিস্ক ফ্যাক্টর গুলো যে আমরা পড়লাম, রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দিব, আদারওয়াইজ দিব না, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট চলে আসি। ক্যালসিয়াম এন্ড প্রেগন্যান্সি, এটাতে একটু দেখেন, এটাতে হচ্ছে 3 স্টার দিবেন। প্রেগন্যান্সি এটা হচ্ছে একটা হাইপোক্যালসিমিক স্টেট, মানে ক্যালসিয়াম কমে যাবে প্রেগন্যান্সিতে, ঠিক আছে।
হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, ক্যালসিয়াম ফিটাসের দিকে যাবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে এখানে, ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সপোর্ট হবে ক্যালসিয়াম ফিটাসে। আর হচ্ছে কি ইনক্রিজ রেনাল লস, এটা টস লিখছে, এটা ইনক্রিজ রেনাল লস অফ ক্যালসিয়াম, এটা ঠিক করে রাখেন, এটা এবার অনেক স্পেলিং মিস্টেক আসছে। ইনক্রিজ রেনাল লস অফ ক্যালসিয়াম ডিউ টু ইনক্রিজ রেনাল জিএফআর, আর হচ্ছে সোডিয়াম কমে যাবে, হচ্ছে সোডিয়াম কমবে আর হচ্ছে ক্যালসিয়ামটা লসটা বেড়ে যাবে। ডিক্রিজ সোডিয়াম ইন অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন, সরি ডিক্রিজ করবে হচ্ছে সেরাম অ্যালবুমিন আর ইনক্রিজ করবে হচ্ছে রেনাল লস অফ ক্যালসিয়াম। অ্যাক্টিভ ট্রান্সপ্লান্ট হবে এবং কার কার সাথে থাকবে, এটা অ্যাসোসিয়েট করবে কার সাথে, একটা হচ্ছে ক্যালসিট্রলটাকে বাড়াবে, প্যারাথর্মনটাকে বাড়াবে, ক্যালসিটোনিনটাকে বাড়াবে, ঠিক আছে। এখন ফিটাসে কি হয়, ফিটাসে হচ্ছে 21 থেকে 33 গ্রাম ক্যালসিয়াম থাকে, এটা দাগ দিয়ে রাখেন, ইটস 21 to 33 কন্টেন্ট করে। হাইপার ক্যালসিমিক অ্যাসিড মানে মার হচ্ছে ক্যালসিয়াম কমবে, বাচ্চার ক্যালসিয়াম বাড়বে, বুঝা গেছে? মার ক্যালসিয়াম কমবে, বাচ্চার ক্যালসিয়াম বাড়বে। মা হচ্ছে হাইপো ক্যালসিমিক আর বাচ্চা কি হাইপার ক্যালসিমিক, ঠিক আছে। কম্পেয়ার টু দ্য মাদার রেশিও কত, 1.4:1। ক্যালসিয়াম ফসফেট দুটাই হচ্ছে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হবে, অসিফিকেশন হবে কখন, 3rd ট্রাইমেস্টারের পরে। এবং এটা প্রোডাস নিজে নিজে হচ্ছে গিয়ে হরমোন কখন প্রডিউস করা শুরু করবে, প্যারাথরমোন, ভেরি ইম্পর্টেন্ট, এটাও পাশে একটা ছক করে রাখবেন যে কে কখন শুরু করে। প্যারাথরমোন হচ্ছে গিয়ে শুরু হবে কখন, 12 সপ্তাহ থেকে। ইনফিনিটি স্টার পরীক্ষার কোশ্চেন এটা আসে কিন্তু, থাইরয়েড হরমোন কখন হচ্ছে স্টার্ট হবে প্রডিউস করে, ফিটাস কখন থাইরয়েড হরমোন প্রোডাকশন করা শুরু করবে, কখন প্যারাথরমোন হরমোন প্রোডাকশন করা শুরু করবে, এগুলো পরীক্ষার কোশ্চেন। সো 12 উইকসে হচ্ছে প্যারাথরমোন প্রোডাকশন করা শুরু হবে। ওকে, আমরা আমাদের পড়ায় চলে আসছি। আমার একটু ঠান্ডা লেগে গেছে, সরি, আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হুম, কথা বোঝা যাচ্ছে? জি আপু, বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা চলে আসি এখন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা পড়ছি আগে, হ্যাঁ এটা আমরা আগেও পড়ছি, অ্যানাটমি তো পড়ছি, এখন আবার একটু আমরা রিক্যাপ করবো, ঠিক আছে। তো কার্ডিয়াক ফিজিওলজিটাতে চলে আসি, এখান থেকে অত বেশি আসবে না, আমরা একটা ছক করে দিব, আমি আপনাদেরকে ওই ছকটা পড়বেন। আরেকটা যেটা বলতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট অফ অল, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ইনফিনিটি স্টার ইসিজি অ্যান্ড ইনফিনিটি স্টার, এটা হচ্ছে আপনার প্রেগনেন্সি রিলেটেড কার্ডিওভাস্কুলার চেঞ্জেস, ঠিক আছে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আমরা একটু পরে পাবো, হ্যাঁ। অনেকগুলা কার্ডিওভাস্কুলারটা অনেক বড়, এটা পরে আমরা হচ্ছে গিয়ে মাগরিবের একটা ব্রেক নিয়ে নেবো, না সমস্যা নেই। ওকে, ওকে, তাহলে তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে যাই। হুম, এখান থেকে একটা কোশ্চেন আসে, কার্ডিওভাস্কুলার ফিজিওলজিটা একটু জানতে হবে আমাদের, হ্যাঁ অত বেশি ইয়া না এটা। মেইনলি আমাদের হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কার্ডিওভাস্কুলার চেঞ্জেসটাই আমাদের পরীক্ষাতে আসে। তো কার্ডিয়াক ফিজিওলজি আমরা কি পড়েছি, যে এখানে হচ্ছে 4টা চেম্বার থাকে, আমরা অনেকবার পড়ছি তাই না, 2টা অ্যাট্রিয়াম আর 2টা কি, 2টা হচ্ছে ভেন্ট্রিকল। সুন্দর হইলো না, যাই হোক। 2টা অ্যাট্রিয়াম থাকবে আর 2টা থাকবে হচ্ছে কি নিচে ভেন্ট্রিকল, হ্যাঁ এটা ভাগ করে দিলাম আমি, একটা ভেন্ট্রিকল থাকবে। তো এখানে আমার কি থাকবে, এখানে হচ্ছে কি হার্ট হ্যাজ 4 চেম্বার ইজেক্টিং ব্লাড ইনটু বোথ লো প্রেসার টু হাই প্রেসার সিস্টেম, সেটা কি হচ্ছে, লো থেকে হাইতে যদি যায় সেটাকে আমরা কি বলবো, অভিস্রবণ, বাংলা, ইংলিশে কি বলবো? ডিফিউশন। হুম, কি বলবো? একদম প্রথমে পড়ছিলাম আমরা, অসমোসিস। অসমোসিস। ঠিক আছে, তাহলে হচ্ছে যদি লো থেকে হাইয়ের দিকে যায় সেটাকে বলবো আমরা অসমোসিস। তাহলে এটা কি করবে, এটা 4 চেম্বার ইজেক্ট করবে ব্লাড ইনটু লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে। পাম্প জেনারেট করবে হচ্ছে কত, বিটুইন 20 to 2.25 মিলিমিটার অফ মার্কারি, এবং আউটসাইডে থাকবে কত, 0 to 120 মিলিমিটার অন দা লেফট সাইড। আচ্ছা, রেট অফ ডায়াস্টল কত থাকবে, 2/3 অফ দা কার্ডিয়াক সাইকেল, এটা হচ্ছে মেনটেন করবে।
এখন আসেন ইলেকট্রিক্যাল প্রপার্টিস পড়তে হয় না, ইলেকট্রিক্যাল প্রপার্টিসটা খালি হচ্ছে একটা স্টার দিয়ে রাখেন, এটা একটু জাস্ট রিডিং দিতে পারেন। এখানে কি কি থাকে ইলেকট্রিক্যাল প্রপার্টিস এর মধ্যে? ইন্ট্রিনসিক মায়োজেনিক রিদম, যেটা হচ্ছে কার্ডিয়াক মায়োসাইট মিনস দ্যাট ইভেন দ্য ডেনভারের হার্ট অফ দ্য ক্যাপাবল দ্য কনস্ট্রাকশন। তাহলে কার্ডিয়াক মায়োসাইটের নিচে একটু দাগ দিবেন। In normal situation, cardiac impulse generated into the sinoatrial node at the right atrium. তাহলে এসি নোডটা কোথায় থাকবে? এসি নোড হচ্ছে গিয়ে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড আছে ওইখান থেকে আমার হচ্ছে নর্মাল সিচুয়েশনে কার্ডিয়াক ইম্পালসটা জেনারেট হওয়া শুরু করে। ফ্রম ওয়্যার? এস এ নোড, ফ্রম রাইট অ্যাট্রিয়াম, এন্ড কনভে করে কোন দিকে? ভেন্ট্রিকুলার দিকে ভায়া অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকুলার যাবে। থ্রু কি? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা কি বলবো আমরা? যেটা অলসো আপনার ক্যাপাবল অফ স্পন্টেনিয়াস ডিসচার্জ এন্ড দ্য অ্যাবসেন্স অফ ব্যাকগ্রাউন্ড ভেগাল টোন উইল টিপিক্যালি ডিসচার্জ অ্যারাউন্ড 100 বিটস পার মিনিট। ঠিক আছে, ডিফারেন্স অন দা ডিপোলারাইজেশন কততে হতে পারে? স্লপস বিটুইন এস নোট এবং এভি নোটের মাঝখানে এটা স্লপস বিটুইন হবে। ঠিক আছে, এখন আসেন এখানে, এখানে হচ্ছে কার্ডিয়াক সাইকেলের মধ্যে ফার্স্টে আমরা কখন পাবো? কার্ডিয়াক সাইকেলে যে আমরা যে হার্টবিট গুলা শুনতে পাই কখন পাবো? ফার্স্ট হচ্ছে যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হবে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পারবো। ঠিক আছে, এটা দাগ দেন, এটা পরীক্ষার কোশ্চেন। ফার্স্টে যখন হচ্ছে আপনার সাইজ করে দিচ্ছে, ফার্স্টে আমরা শুনবো কখন? যখন হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হবে তখন আমরা ঠাস করে একটা আওয়াজ শুনবো, যেটা আমরা কখন শুনি? আমরা হচ্ছে গিয়ে যখন ব্লাড প্রেশার মাপি তখন আমরা শুনতে পারি, তাই না? একদম উঠানোর পর যখনই হচ্ছে গিয়ে ফার্স্ট হার্ট সাউন্ডটা হয় সেটাই হচ্ছে কখন হবে? তখন থেকে আমরা কাউন্ট করা শুরু করি। সেটা হচ্ছে কি আমাদের সিস্টোলিক অর ডায়াস্টোলিক? সিস্টোলিক। সিস্টোলিক না ডায়াস্টোলিক? আবার বলেন। আপু প্রথমটা তো সিস্টোলিকই শুনতে পাই না আমরা? বলেন, আর কে কি বলবেন বলেন। ব্লাড প্রেশার কোনটা সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক বলেন। কথা শোনা যাচ্ছে না। হুম, বেশি যেটা ওটা হচ্ছে সিস্টোলিক আপু 100 যেটা, যেটা বেশি কন্ট্রাকশনের যেটা ওটা হচ্ছে সিস্টোলিক। তারপরে আর কম যেটা এটি যেটা ওটা হলো ডায়াস্টোলিক। ওকে, ঠিক আছে। মানে যখন আপু রিপোলারাইজেশন হচ্ছে ওই সময় আমরা ডায়াস্টোলিকটা শুনতে পাই না? হ্যাঁ, তো যেটা কম ওইটা হচ্ছে ডায়াস্টোলিক আর কি। তা আমরা ফার্স্টে কোনটা শুনি বলেন। ফার্স্টে তো আমরা সিস্টোলিকই শুনতে পাই। ওকে, ফার্স্ট ক্লোজার অফ দা দ্যাট ইজ ফাইন। 80 to 120, তাহলে 80 হচ্ছে গিয়ে আমার ডায়াস্টোলিক, 120 ডায়াস্টোলিক। তাহলে কি সিস্টোলিক। কনফিউজ কেন? নর্মাল ব্লাড প্রেশার কত? ডায়াস্টোলিক থাকবে হচ্ছে 120 আর সিস্টোলিক থাকবে কত? সরি, ডায়াস্টোলিক থাকবে হচ্ছে ডায়াস্টোলিক 80 আর 80 আর ডায়াস্টোলিক থাকবে হচ্ছে 120। 120। তাদের নিচে পাবো আমরা 80, উপরে পাবো হচ্ছে 120, দ্যাট ইজ নর্মাল রেঞ্জ। তাহলে ফার্স্টটা কখন আমরা পাবো? ফার্স্ট হার্ট সাউন্ড পাবো আমরা সিস্টোলিকে, যখন হচ্ছে ফার্স্ট আওয়াজটা শুনতে পারি আমরা অ্যারাউন্ড ওই যে 130 বলেন, 120 বলেন, 110 বলেন, যেখান থেকে আমরা শুনতে পারি সেটাই হচ্ছে কি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে এটা কখন শুনতে পারবো? যখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হয়ে যাবে তখনই আমরা হচ্ছে ফার্স্টে শুনতে পারবো, এবং তখন থেকে আমার কি শুরু হবে? ভেন্ট্রিকুলার সিস্টোল। এই যে এখানে কিন্তু দেওয়া আছে সিস্টোল। সিস্টোল মানে কি? সিস্টোলিক। এরপরে কি? এরপরে হচ্ছে সেকেন্ডটা আমরা কখন শুনবো? যখন হচ্ছে সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাবে, সেটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টোলের এন্ড অফ দা ভেন্ট্রিকুলার সিস্টোল। আমরা পাবো কি? সেমিলুনার ভালভটা ক্লোজ হবে এবং আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাবো, যেটা হচ্ছে ইউজুয়ালি স্প্লিট হয়ে যাবে। থার্ড হার্ট সাউন্ড আমরা শুনবো হচ্ছে বিগিনিং অফ দা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। Beginning of the ventricular diastole due to rapid ventricular filling, common in pregnancy and young adult. দাগ দিবেন এটা, কমন ইন প্রেগন্যান্সি অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট। ফোর্থটা আমরা ওইভাবে শুনতে পারি না, এটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাবসেন্স থাকে হচ্ছে ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা 4টা হার্ট সাউন্ড পেয়ে গেলাম। এটা পরীক্ষার কোশ্চেন একটা আসে। ফার্স্টেরটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন ক্লোজ হয়ে যাবে তখন আমরা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ডটা শুনতে পারবো, দ্যাট ইজ সিস্টোলিক। এরপরে হচ্ছে সেকেন্ডটা কখন পাবো? যখন হচ্ছে সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাবে তখন আমরা সেকেন্ড হার্ট ভালভ মানে সেকেন্ড হার্ট সাউন্ডটা শুনতে পারবো, এবং এটা হবে কখন? এন্ড অফ দা ভেন্ট্রিকুলার সিস্টোল। এটা হচ্ছে কি বিগিনিং অফ দা ভেন্ট্রিকুলার সিস্টোল আমরা পাবো ফার্স্ট হার্ট সাউন্ড, যখন এটা এন্ড হয়ে যাবে তখন পাবো হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। বুঝা গেছে? হুম,
একটা হচ্ছে শুরুতে পাবো, ভেন্ট্রিকুলার সিস্টলের শুরুতে পাবো আমরা ফার্স্ট হার্ট সাউন্ড, ভেন্ট্রিকুলার সিস্টলের শেষে পাবো আমরা সেকেন্ড হার্ট সাউন্ড, হুইচ ইজ ডিউ টু সেমিলুনার ভালভ ক্লোজার, এবং এটা কি হবে, ইউজুয়ালি স্প্লিট হয়ে যাবে। থার্ডটা আমরা কখন পাবো, বিগিনিং অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল ডিউ টু র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং, কমন ইন প্রেগনেন্সি অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট। ফোর্থটা পাবো হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল অ্যাবসেন্ট ইন দ্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, এখন আসেন মাইল্ড ডায়াস্টল, লেট ডায়াস্টল, এগুলো দরকার নাই, এটা হচ্ছে 80% 20% দাগ দিয়ে রাখতে পারেন, এখানে কখনো আসে না এগুলা পরীক্ষাতে, রিডিং করে নিতে পারেন। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টিজও এরকম করে কখনো আসে না, মেকানিক্যাল প্রপার্টিজ একটা স্টার দিয়ে দিতে পারেন, একবার রিডিং দিবেন, পি লোড আফটার লোড একটা স্টার দিয়ে পড়লেই হবে, কখনো আসে না এগুলো পরীক্ষাতে। ঠিক আছে, স্টার্লিং ল দরকার নেই। ব্যারো রিসিপ্টরের লোকেশন মাঝে মাঝে আসে, ব্যারো রিসিপ্টর কোথায় থাকে, এটা থাকে হচ্ছে অ্যারোটিক আর্চ এন্ড ক্যারোটিড সাইনাসে থাকে, এই লাইনটা দাগ দেন। Baroreceptor located in aortic arch and carotid sinus. Aortic baroreceptor impulses travel via vagus and above the carotid via glossopharyngeal nerve. শাহানাজ আপু মাইকটা একটু মিউট করবেন প্লিজ। কাল হলো বুধবার। কালকে সব আছে। শাহানাজ আপু আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ। ওকে, দে আর স্টিমুলেটেড বাই আর্টেরিয়াল স্ট্রেচ, এই দুটো লাইন একটু দাগ দিবেন, এবং ইনক্রিজ করবে হচ্ছে ব্যারোরিসেপ্টর ডিসচার্জ কজ, ইনক্রিজ প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ, যদি হচ্ছে ব্যারোরিসেপ্টরটা যদি হচ্ছে ডিসচার্জ হয় তার মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিসচার্জ হবে, এবং ডিক্রিজ সিম্প্যাথেটিক ডিসচার্জ, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসল কজ, ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি ইনটু দ্য স্ট্রেক ভলিউম। আচ্ছা, এটুকু খালি জানলেই হবে যে ব্যারোরিসেপ্টরের লোকেশন কোথায়। অ্যাট্রিয়াল স্ট্রেচ রিসিপ্টর, অ্যাট্রিয়াল স্ট্রেচ রিসিপ্টর থাকে কোথায়, অ্যাট্রিয়ামে থাকবে at the junction between pulmonary vein and vena cava. Located in atria at junction between pulmonary vein and vena cava. এখন আসি আমরা এখানে কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে একটু চলে আসি। কার্ডিওভাস্কুলার ফিজিওলজির মধ্যে ব্লাড ভলিউম কি কি হয়, এই যে ডিউরিং প্রেগন্যান্সি আমরা এখান থেকে পড়বো না, ডিউরিং প্রেগন্যান্সি চলে আসছে, এখান থেকে আমরা পড়বো না, হ্যাঁ এটা আমরা পরে পড়বো। ব্লাড ভলিউমে চলে আসেন, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি এখানে দিয়ে দিচ্ছে কেন, আচ্ছা এটা কিন্তু ইনফিনিটি স্টার, হ্যাঁ ইনফিনিটি স্টার কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। হ্যাঁ, দ্য ফলোইং কার্ডিওভাস্কুলার চেঞ্জেস কি কি হয় ডিউরিং প্রেগন্যান্সিতে, কি কি চেঞ্জেস হবে, একটা হচ্ছে ব্লাড ভলিউমটা হচ্ছে ইনক্রিজ করবে, ঠিক আছে, এটাতে হচ্ছে সবকিছুই বাড়ে, তাহলে ব্লাড ভলিউমটা হচ্ছে ইনক্রিজ করবে, হার্ট রেট হচ্ছে রাইজ করবে 15 বিটস পার মিনিট, স্ট্রোক ভলিউমও হচ্ছে ইনক্রিজ করবে 25 থেকে 30, কার্ডিয়াক আউটপুটও ইনক্রিজ করবে। শুধুমাত্র ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিক্রিজ করবে, তাহলে মনে করে রাখবেন সবকিছু বাড়বে, কমবে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এখানে অত সুন্দর করে লেখা নেই, আমরা সামনে আবার পাবো, সেটা আমরা পড়বো, ঠিক আছে, ছবি এঁকে দিব আপনাদেরকে, ওইটা থেকে পড়তে পারবেন। তাহলে ব্লাড ভলিউম হচ্ছে বাড়বে, হার্ট রেট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, কত পার্সেন্ট পর্যন্ত, 50% পর্যন্ত। শুধুমাত্র কমবে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে বিটুইন 12 and 26 উইক, বাট ইনক্রিজ এগেন ইন প্রি প্রেগন্যান্সি লেভেলস বাই 36 উইক, ঠিক আছে। ব্লাড ভলিউমটা হচ্ছে এখানে ফিটাল ব্লাড ভলিউমটা 10 থেকে 12% অফ টোটাল বডি ওয়েট, এটা বেড়ে যাবে ডিপেন্ডিং অন দ্য টাইমিং বিটুইন বার্থ এন্ড ক্লাম্পিং দ্য কর্ড, এটা হচ্ছে গিয়ে 65 থেকে 85% টোটাল ব্লাড ভলিউম ইজ কন্টেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে অত বেশি আনা, এইটা ইম্পর্টেন্ট অনেক বেশি, যে ইনফিনিটি স্টারটা কোনটা বাড়বে কোনটা কমবে, ঠিক আছে, এটা আবার আসবে সামনে আমরা পড়বো। ফিটাল কার্ডিয়াক আউটপুট কত পার্সেন্ট থাকে, 40% থাকবে হচ্ছে প্লাসেন্টাতে, 35% ট্রাঙ্কে, 5% হচ্ছে ব্রেনে, গাট এন্ড হার্টে হচ্ছে 4%, লাংসে হচ্ছে 2% ইন ইচ কিডনি, লিভার এন্ড স্প্লিন 2%। ফিটাল হার্ট ডাজ নট মেটাবলাইজ ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটা একটু দাগ দিয়ে রাখেন, এটা হচ্ছে মেইনলি গ্লুকোজ এবং ল্যাকটেটটা হচ্ছে গিয়ে আপনার মেটাবলাইজ করবে। প্রেসার দরকার নাই, অক্সিজেনেশন অফ ব্লাডও দরকার নাই, এটা কি হয় পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে গিয়ে ফল করবে সেকেন্ড হাফ অফ দ্য প্রেগন্যান্সিতে, বাস। ফিটাল সার্কুলেশন আমরা পড়ে ফেলছি, ঠিক আছে, ওইটা ওইখান থেকে পড়বেন, এখানে অত সুন্দর করে দেওয়া নাই, ওইটা থেকে পড়লেই হবে ফিটাল সার্কুলেশনটা কিভাবে শুরু হয়, হ্যাঁ ঠিক আছে। এর পাশে লিখে রাখেন এমব্রায়োলজি, এমব্রায়োলজি লিখে রাখলে তাহলে ইজি হবে পড়তে। চেঞ্জেস এট বার্থে কি হয়, বার্থের পর তো সবকিছুই বন্ধ হয়ে যাবে, তাই না, ওখানে দেখেন পালমোনারি আর্টেরিয়াল রেজিস্ট্যান্সটা ফল করবে, expansion of the chest wall also reduce pulmonary interstitial pressure, increasing blood flow through the pulmonary capillary, air আপু breathing ওই যে
চেঞ্জেস ইন দা বার্থ আমরা এমব্রায়োলজিতে যেটা পড়ছিলাম ওইটা পড়লেই হবে না? হ্যাঁ, ওইটাই তো বললাম না, ফিটাল সার্কুলেশনটা হ্যাঁ ওইটাই করবেন। হ্যাঁ হ্যাঁ। কলিং বেল দিব, হ্যাঁ মাগরিবের পরে, হ্যাঁ ঠিক আছে। তাহলে চেঞ্জেস ইন বার্থটা হচ্ছে গিয়ে আমরা ওই যে এমব্রায়োলজিতে যেটা পড়ছি ওইটাই পড়বো, এখান থেকে এত বেশি কোর্সে পড়বো না, এখান থেকে আসে না, আমাদের মেইনলি ফিটাল সার্কুলেশনটা আসে এমব্রায়োলজি থেকে। বাট এটা একটু রিডিং দিতে পারবেন যে সিস্টেমিক রেজিস্ট্যান্সটা হচ্ছে হাই হয়ে যাবে, পালমোনারি রেজিস্ট্যান্সটা সুন আফটার বার্থ এন্ড ডিরেকশন অফ ব্লাড ফ্লো থ্রু দ্য ডাক্টাস আর্টেরিওসাস রিভার্স হয়ে যাবে। আর হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ব্লাড এন্টার করবে ডাক্টে। Soon after birth, a stressed neonate may revert a fetal type circulation due to hypoxia and hypercarbonia. ঠিক আছে, এটা একটু জাস্ট রিডিং পাবেন, এখান থেকে ওরকম আসে না, মেইনলি আসে আপনার এমব্রায়োলজি থেকে। এখন এটা চলে আসেন কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে বের করি, স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। এটা একটা কোশ্চেন আসছিল একবার, স্ট্রোক ভলিউম এন্ড হার্ট রেট কার্ডিয়াক আউটপুটের ইকুয়েশন আসছিল পরীক্ষাতে। ঠিক আছে, শুধু জাস্ট ইকুয়েশনটা পড়বেন এখান থেকে। আর স্ট্রোক ভলিউমটা হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম থেকে যদি আমরা এন সিস্টোলিক ভলিউমটা মাইনাস করি তাহলে আমরা স্ট্রোক ভলিউম পাবো। এটা না আসলে একটু সিকোয়েন্সটা উল্টাপাল্টা হয়ে গেছে, এটা একটু হার্টের কিছু অ্যানাটমি আছে। ঠিক আছে, হার্টের অ্যানাটমি আমরা পড়ে ফেলছি, তাহলে হার্টের অ্যানাটমিটা একটু দেখেন। এখানে হার্টের মধ্যে কি কি থাকে, হার্ট থাকবে, ব্লাড ভেসেলস থাকবে, ব্লাড থাকবে। ঠিক আছে, এই তিনটা তো আমরা জানি কিভাবে হয়, প্রোজেনিটর সেল দিয়ে হয়, কোথায়, এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ডে থাকবে, তাই না? ব্লাড গুলা জমাট বেঁধে তারপর হচ্ছে কি আমাদের কি তৈরি করবে, এন্ডোকার্ডিয়াল টিউব তৈরি করবে ফার্স্টে, পেয়ার অফ, দেন হচ্ছে ওইটা যখন সামনের দিকে মানে এলংগেটেড হতে থাকবে, এলংগেটেড হয়ে সে যখন হচ্ছে সামনের দিকে ঝুঁকে যাবে, দেন হচ্ছে কি ওইটা প্রিমিটিভ অ্যাট্রিয়াম তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা অ্যানাটমিটা একটু দেখে নিই আমরা যে হার্টের ওয়েট কত, 250 গ্রাম, এবং সেম সাইজ থাকে পার্সন ফিটস এর সাথে, অ্যাপ্রক্সিমেটলি সেম সাইজ অ্যাজ পার্সন ফিটস। কম্পোস্ট অফ 3 লেয়ার, এটা আমরা জানি, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। 4টা ভ্যালভ থাকে এর মধ্যে, মাইট্রাল ভালভ যেটাকে আমরা বলি বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ হচ্ছে 3 কাপস থাকবে, এরকম জিনিসটা, ট্রাইকাসপিড হচ্ছে এরকম, দিস ইজ ট্রাইকাসপিড ভালভ। হ্যাঁ, অ্যাওরটিক ভালভটা হচ্ছে সেমিনুলার ভালভ, সেমিনুলার ভালভ, দিস ওয়ান ইজ সেমিনুলার ভালভ। আর পালমোনারিটাও হচ্ছে কি সেমিনুলার ভালভ। এখন কার্ডিয়াক সাইকেলের মধ্যে কি হয়, কার্ডিয়াক সাইকেলে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে 3টা ফেজ আমার ডিভিশন হবে, একটা হচ্ছে রিল্যাক্সেশন ফেজ, ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ফেজ। এই 3টা ফেজের কতটুক সময় সেটা পরীক্ষাতে আসে। রিল্যাক্সেশন ফেজ হচ্ছে 0.4 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ফিলিং হচ্ছে 0.1 সেকেন্ডে ভেন্ট্রিকুলার ফিলিংটা হবে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে হচ্ছে 0.3 সেকেন্ডে। ইনফিনিটি স্টার পরীক্ষার কোশ্চেন, এবং এটা আসে যে কোনটা হচ্ছে কত, কোন ফেজটা হচ্ছে কতক্ষণে, হ্যাঁ ইনফিনিটি স্টার দিবেন। এবং লাস্ট করে কত, টোটাল 8 সেকেন্ড, তার মানে কত দেখেন, 0.4 0.3 কত হয়, 0.7 প্লাস হচ্ছে 0.1 সেটা হবে কত, 0.8, তাহলে টোটাল হতেছে গিয়ে লাস্ট করবে 0.8 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, কিভাবে যায়, ফার্স্টে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড দিয়ে যাবে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড দিয়ে হচ্ছে বান্ডেল অফ হিস দিয়ে পার্কিনজি ফাইবারে যাবে। ঠিক আছে, এখন আসেন সেন্ট্রাল ভেনাস প্রেসার, এখানে আমি আপনাদেরকে একটা নোট করা দেবো, এটা একটু নোট ডাউন করবেন। সেন্ট্রাল ভেনাস প্রেসার, হ্যাঁ এটা ইনফিনিটি স্টার। সেন্ট্রাল ভেনাস প্রেসারে ওয়েভ আছে কতগুলা, এ ওয়েভ, এক্স ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ, ওয়াই ওয়েভ। আচ্ছা এটা একটু ভিডিওটা নেই, নাহলে আসতেছে, আমরা একটু 1 মিনিট গ্যাপ নিচ্ছি। ফেক্সো খাওয়া দরকার ছিল আমার, মন ওই যে ইয়েটা নিতে বলো। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ করে দিই। আমরা ইসিজিটা পড়বো এখন। হ্যাঁ, ইসিজি থেকে মেইনলি আমরা পড়বো হচ্ছে কোনটা দিয়ে কি বুঝায়, সেটা হচ্ছে গিয়ে আপনার পি দিয়ে কি বুঝায়, কিউ দিয়ে কি বুঝায়, কিউআরএস কমপ্লেক্স দিয়ে কি বুঝায়, এটা হচ্ছে গিয়ে পরীক্ষার কোশ্চেন। আরেকটা কোশ্চেন হইতেছে গিয়ে নর্মাল ইসিজি আর হচ্ছে প্রেগন্যান্সি ইসিজি, দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়, হ্যাঁ দুটো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। সময় দিচ্ছি, হ্যাঁ এটা পড়ে আমরা হচ্ছে কি মাগরিবের যে ব্রেকটা আছে ওই ব্রেকটা নিয়ে নেবো।
আপনি রেডি করেন ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট আমরা একটু ইসিজিটা দেখে নেই, হ্যাঁ? ইসিজির ফিগারটা মনে আছে? এটা হচ্ছে পি ওয়েভ, কিউ ওয়েভ, এটা হচ্ছে কিউ, আর, এস, টি। ইউ কিন্তু এভাবে দেখা যায় না, হ্যাঁ? ইউটা কিন্তু আসে না, ইউটা কিন্তু প্যাথোলজিক্যাল। শুরু করবো? আচ্ছা, শুরু হোক, আমরা একটা জিনিস দেখে নিচ্ছি। 2 4 1। রেডি? একটা মিনিট, 200 পেজ থেকে দেখি তো। স্যার কি আসছে? স্যার কি আসছে? স্যার কি আসছে? আচ্ছা, কি পর্যন্ত বললে হবে আমাদের? ওকে, কয় মিনিট? এতক্ষণ কেন? মাঝখানে 1 মিনিট না 2 মিনিট? 10 মিনিট এতক্ষণ কি কথা বলবো? এই ইন্ট্রোডাকশন দিতে হবে? রেডি? রেডি? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের ইসিজি, হ্যাঁ? ইসিজিটা হচ্ছে আমাদের গাইনিদের জন্য, মানে পার্ট 1 এর জন্য অত বেশি দরকার নেই, বাট কোনটার ইন্ডিকেশনটা কি সেটা আমাদের পড়তে হবে। তো দেখেন আমার এখানে কি কি আছে। এখানে আমার আছে হচ্ছে পি, কিউ,
আর এস টি। ঠিক আছে, তাহলে পি মানে কি? পি ওয়েভটা ইন্ডিকেট করে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে, আমরা ডিপোলারাইজেশন পড়ছিলাম না, যে এইভাবে ডিপোলারাইজেশন, প্লে টু, দেন রিপোলারাইজেশন। ঠিক আছে, সোডিয়াম ঢুকতেছে, পটাশিয়াম বের হচ্ছে, ক্যালসিয়াম বের হচ্ছে, পটাশিয়াম ঢুকতেছে, এখানে হচ্ছে বেশি বেশি ঢুকতেছে, প্লে টুতে চলে গেল, এরপর হচ্ছে কি বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিপোলারাইজেশন। ঠিক আছে, এখন পি তে কি হয়? পি মানে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, লিখে রাখেন পাশে, হ্যাঁ, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে, এরপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, দিস ওয়ান, কিউআরএস এইটুক জায়গা, হ্যাঁ। পির পরে কি আমার কিউএফ, কিউর পরে আর এস, তাহলে কিউআরএস কমপ্লেক্স। এই কমপ্লেক্স মানে কি আমার? এই কমপ্লেক্স মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এরপরে চলে আসি আমরা টিওএফ। টিওএফ মানে কি? দেখেন নিচের দিকে নাম, সেটা মানে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, এরপরে হচ্ছে ইউএফটা এখানে আসে না, ইউএফটা হচ্ছে এরপরে জাস্ট এইভাবে একটু আসবে। ইউএফটা মানে হচ্ছে রিপোলারাইজেশন অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এই চারটা জিনিসের ইন্ডিকেশনটা আসে পরীক্ষাতে, যে আমরা পি ওয়েভ আপু দিয়ে। আরেকবার বলবেন টিওএফ? হ্যাঁ, আবার বলবো 1000 times I will tell you। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে পি ওয়েভ, কিউআরএসটি, আরটা হচ্ছে এই টি ওয়েভ। তাহলে হচ্ছে পি ওয়েভ দিয়ে বোঝা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, যে উপর দিকে উঠতেছে। তাহলে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে হচ্ছে আমার পি ওয়েভ। এরপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, এটা একটু নোট ডাউন করে রাখেন, হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে কিন্তু, যে what p wave expressed into the ECG or হচ্ছে what we understand by QRS complex। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসলে পি ওয়েভ হচ্ছে কি আমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টি ওয়েভ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, নামতেছে, হ্যাঁ, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আর এরপরে হচ্ছে ইউএফটা কি? ইউএফটা হচ্ছে রিপোলারাইজেশন অফ দা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, এখন দেখেন এই যে পি আর আর, হ্যাঁ, এটা পি, এটা আর, তাই তো? এই পি আর আর কে বলা হয় হচ্ছে পি আর ইন্টারভেল। এই ইন্টারভেল কতটুকু? পি থেকে আর পর্যন্ত ইন্টারভেল কতটুকু? ইন্টারভেলটা হচ্ছে, এটা পরীক্ষার কোশ্চেনে আসে, সেটা হচ্ছে 0.1 থেকে 0.2 সেকেন্ড, 0.1 থেকে 0.2 সেকেন্ড। তাহলে পি আর ইন্টারভেল মানে কি? পি আর ইন্টারভেল মানে হচ্ছে পি শেষ হচ্ছে আর শুরু হচ্ছে, অর্থাৎ বিগিনিং অফ পি থেকে বিগিনিং অফ কিউ, বিগিনিং অফ পি থেকে বিগিনিং অফ কিউ, মানে পি থেকে শুরু করে কিউ পর্যন্ত। এইটা যে টাইমটা, এটাই হচ্ছে গিয়ে আমার পি আর ইন্টারভেল। বিগিনিং অফ কিউ থেকে, এই যে এখান থেকে আমার বিগিনিং অফ পি শুরু হচ্ছে, এখানে হচ্ছে বিগিনিং অফ কিউ। তাহলে বিগিনিং অফ কিউ থেকে বিগিনিং অফ কিউ পর্যন্ত আমার এটা হচ্ছে পি আর ইন্টারভেল। টাইম কত? 0.1 থেকে 0.2 সেকেন্ড। এখন আসি আমরা টাইম ফ্রম কি করবে? অনসেট অফ হচ্ছে কি হবে তোমার, আপনার অনসেট অফ পি ওয়েভ থেকে বিগিনিং অফ কিউআরএস কমপ্লেক্স পর্যন্ত, এবং রেঞ্জ কত? এই যে 0.1 থেকে 0.2 বললাম, এই যে এটাই 0.1 থেকে 0.2 সেকেন্ড ইন ডিউরেশন। এটা কি ইন্ডিকেট করবে? আমরা পি কি পড়েছি? পি পড়ছি হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কি পড়ছি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে আমার পি আর ইন্টারভেলটা? The time between onset of atrial depolarization and onset of ventricular depolarization হয়ে গেল পড়া? ঠিক আছে, তাহলে এই পিআরটা আমার রিপ্রেজেন্ট করতেছে কি? ইটস রিপ্রেজেন্ট, আমরা পড়েছি পি মানে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা ইন্ডিকেট করে। সো পি আর ইন্টারভেল মিন্স represent the time between onset of atrial depolarization to ventricular depolarization. Done? এখন আসি আমরা যে এই কিউআরএস কমপ্লেক্সটা কতটুকু সময় হবে, এটাও হচ্ছে 0.12, মানে মনে রাখেন পি আর এটা হচ্ছে মোটামুটি সেম। তাহলে পি আর ইন্টারভেল হচ্ছে 0.1 থেকে 0.2, আর কিউআরএস কমপ্লেক্স কত? 0.1
2। এটা ডিউরেশনটা কি? ডিউরেশন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স নরমালি হচ্ছে 0.06 থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। কিউআরএস আমাদের কি রিপ্রেজেন্ট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেরি গুড। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন রিপ্রেজেন্টেড বাই কিউআরএস কমপ্লেক্স পাওয়া গেছে। এখন আসেন টি ওয়েভ। টি ওয়েভ আমাদের কি রিপ্রেজেন্ট করে? টি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এটা টি ওয়েভটা কি রিপ্রেজেন্ট করতেছে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন এন্ড লঙ্গার ইন ডিউরেশন দেন ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হচ্ছে সবসময় লং টাইম হয় ডিপোলারাইজেশনের থেকে, তাহলে রিপ্রেজেন্ট করতেছে এটা ventricular repolarization is longer duration of ventricular depolarization. একটা small positive U wave may follow the T wave which represent last remnant of ventricular repolarization. ঠিক আছে, এটা হচ্ছে remnant হিসেবে বলে না, যেটা শেষ হওয়ার পরও শেষ হয় না, একটু থেকে যায়, এটাই হচ্ছে কি আপনার U wave। স্মল ইউ ওয়েভ যেটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে? লাস্ট রেমনেন্ট অফ ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন আসেন কিউটি। এই যে কিউটি ইন্টারভেল, তাহলে কিউটি ইন্টারভেল কি হবে? কিউটি ইন্টারভেল কি মানে মেন এটা করবে বলেন তো? হ্যাঁ, জাস্ট টার্ন বিটুইন দা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন টু ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেরি ওয়েল ডান। তো এটার টাইম কত হবে? 0.3 থেকে 0.4 সেকেন্ড। উইচ আপ পরীক্ষার কোশ্চেন কি কি পারলাম আমরা? তাহলে হচ্ছে পিয়ার ইন্টারভেল দ্যাট ইজ 0.1 টু 0.2। এরপর আমরা কি পেলাম? এরপর আমরা পেলাম হচ্ছে কিউআরএস, সেটা কত? 0.12। এরপর আমরা কি পেলাম? এরপর আমরা পেলাম হচ্ছে কিউটি ইন্টারভেল দ্যাট ইজ 0.3 থেকে 0.4। ভেরি ওয়েল ডান। এখন দেখেন এখানে একটা ছোট্ট একটা ইসিজি ছবি আছে, এই যে এটা তো বোঝা যাচ্ছে এটা পি ওয়েভ, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স দ্যাট ইজ ইউ টি ওয়েভ, এই যে হচ্ছে ছোট্ট একটা ইউএফ, ঠিক আছে, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের রেমনেন্ট হিসেবে আছে। আবার পি ওয়েভ, আবার কিউআরএস কমপ্লেক্স, আবার হচ্ছে টি। ঠিক আছে, এখন দেখেন এই ইমেজ ইসিজি দিয়ে আমরা কি করব? এই যে দেখেন একটা ছবি আছে এখানে, হ্যাঁ, সুন্দর একটা ছবি আছে এখানে। আমরা যা পড়েছি এতক্ষণে লেখা আছে পি ওয়েভ মানে হচ্ছে এই যে পি ওয়েভ, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে আপনার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, দেন হচ্ছে গিয়ে আমার পিআর সেগমেন্ট গেল, কিউআরএস কমপ্লেক্স কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এই যে কিউআরএস কমপ্লেক্স, দিস ওয়ান ইজ কিউআরএস কমপ্লেক্স। টি ওয়েভটা কি? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, দ্যাট ওয়ান ইজ টি ওয়েভ। এবং তার পাশে ছোট্ট একটা রেমনেন্ট হিসেবে আছে কি? এটা হচ্ছে রিপোলারাইজেশন অফ দ্য ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আমাদের এটা চলে আসলো। ঠিক আছে, এখন দেখি আমরা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার এবং পরীক্ষার কোশ্চেন, দ্যাট ইজ পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, আরসিওজি কলেজের খুবই মানে ফেভারিট এটা কোশ্চেন একটা। ঠিক আছে, এখন আসি আমরা যে এখানে আমরা কি পাইতে পারি। This box you will get question from here, 1 2 question from here, must। ঠিক আছে, এটা বলা, এটা মিস করাই যাবে না। হ্যাঁ, এটা মিস করাই যাবে না। দেখেন ফার্স্টে হচ্ছে কি আমার হাইপার ক্যালেমিয়া। হাইপার ক্যালেমিয়া মানে কি? হাইপার ক্যালেমিয়া মানে কি? ক্যালসিয়াম বেশি, সরি পটাশিয়াম বেশি, ক্যালসিয়াম ক্যালেমিয়া বলছি তো আমি, পটাশিয়াম। হ্যাঁ ঠিক আছে, এটা একটু মুছে রাখি, হাইপার ক্যালসিমিয়া ইয়ে করতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে পটাশিয়াম বেশি, আর এখানে কি হাইপার ক্যালসিমিয়া মানে কি? ক্যালসিয়াম বেশি। তাহলে হাইপার ক্যালসিমিয়া কোন কোন স্টেজে হবে, কোন কোন কজের জন্য হবে? হাইপার প্যারাথাইরয়েডের জন্য হবে। হাইপার প্যারাথাইরয়েড কিসের জন্য হবে? আপনার প্যারাথাইরয়েড অ্যাডেনোমার জন্য হবে 80% ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখেন এই চার থেকে একটা থেকে দুটা কোশ্চেন মাস্ট আসবে। একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়ার কজ। হাইপার ক্যালেমিয়াতে আমরা আপনার ফিচার কি পাবো ইসিজিতে? টল টি ওয়েভ। এই যে টি ওয়েভটা আছে, টি ওয়েভটা কি আছে? একটা স্মল টি ওয়েভ আছে না, এটা টল হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা টল টি ওয়েভ পাবো। হ্যাঁ, এখানে একটা টল টি ওয়েভ পাবো। তাহলে টল টি ওয়েভে আমরা কি পাবো? কোথায় পাবো? হাইপার ক্যালসিমিয়াতে। তাহলে টল টি ওয়েভ পাবো। আর একটা হচ্ছে ওয়াইড কিউআরএস, অর্থাৎ এই যে আমরা পি পরে হচ্ছে গিয়ে কিউআরএস যেটা পাবো, এটা হচ্ছে ওয়াইড হয়ে যাবে, এরকম ওয়াইড হয়ে যাবে। দেন আবার হচ্ছে টি ওয়েভ পাবো, টল টি ওয়েভ। তাহলে এটা কি পাবো আমরা? টল টি ওয়েভ এন্ড কিউআরএস ওয়াইড পাবো। এরপর হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে কি হবে? এটা উল্টা হবে, পটাশিয়াম কি হয়েছে এখানে, তাহলে টল টি ওয়েভটা কি হয়ে যাবে? টলটা কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে টলটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে ফ্ল্যাট টি ওয়েভ হয়ে যাবে, আর একটা ইউএফ পাবো। হাইপার ক্যালসিমিয়াতে কি পাবো? শর্ট কিউটি ইন্টারভেল পাবো। এখানে যে আমাদের কিউটি ইন্টারভেল ছিল, এই যে কিউ আর টি, হ্যাঁ, এই জায়গাটা আমরা শর্ট পাবো,
এটা আমরা শর্ট পাবো, কিউটি ইন্টারভেলটা হচ্ছে শর্ট পাবো। আর এখানে কি পাবো, লং কিউটি পাবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, লং কিউটি ইন্টারভেল পাবো এখানে, ঠিক আছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটেস্টার। এখন তাহলে আমরা হচ্ছে কিউটি ইন্টারভেল বাড়ে কিসে কিসে আর কমে কিসে কিসে পেয়ে গেছি। একটা হচ্ছে হাইপোক্যালেমিয়াতে বাড়বে, হাইপোক্যালসিমিয়াতে বাড়বে, আর কুইনিডিন খেলে হচ্ছে কি টল আমরা ইনক্রিজ পাবো হচ্ছে কিউটি ইন্টারভেল। আর ডিক্রিজ পাবো কিসে, হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালসিমিয়া, আর হচ্ছে ডিগক্সিন খেলে। এটা পরীক্ষাতে আসে কিন্তু, যে কোনটাতে হচ্ছে কি আমরা কিউটি ইন্টারভেলটা ইনক্রিজ পাবো, কোনটাতে ডিক্রিজ পাবো, ঠিক আছে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটেস্টার। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে, আমরা উপর দিকে যাই, এইটা পাবো আমরা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা একটু দেখে নেন। নেক্সট আমরা কোথায় যাব, নেক্সট পড়বো হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেসার। সেন্ট্রাল ভেনাস প্রেসার ইটসেলফ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেন্ট্রাল ভেনাস প্রেসারের সিভিপি তে আমরা হচ্ছে কি কি ওয়েভ পাই, এ ওয়েভ, এক্স ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ, ওয়াই ডিসেন্ট, ঠিক আছে। এ মানে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, এক্স ওয়েভ মানে হচ্ছে এন্ড অফ অ্যাট্রিয়াল সিস্টল, তাহলে অ্যাট্রিয়াল সিস্টলের এন্ড হচ্ছে কি আমার এক্স ওয়েভ। সি ওয়েভ মানে কি ভেন্ট্রিকুলার সিস্টল। ভি ওয়েভ মানে কি অ্যাট্রিয়াল ফিলিং এগেইনস্ট দ্য ক্লোজ ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ ক্লোজ হলে যে ফিলিংটা পাবো সেটা হচ্ছে ভি ওয়েভ। ওয়াই ডিসেন্টটা কি, অকার ফলিং ট্রাইকাসপিড ভালভ ওপেনিং। এখন এটা নর্মাল ভ্যালু কত, এটা নর্মাল ভ্যালু হচ্ছে 10 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে কি আমি একটা বক্স করে দিব আপনাদেরকে, এই বক্সটা পড়লে এখান থেকে আর কিছু করতে হবে না। অ্যাবনর্মালিটি আমরা কি পাই সিভিপি তে, ঠিক আছে। অ্যাবনর্মালিটি কি পাই, এটা জাস্ট মেক আ বক্স, জাস্ট মেক আ বক্স। কজ আর একটা হচ্ছে অ্যাবনর্মালিটি, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে অ্যাবনর্মালিটিটা আমরা যদি বলি, সেটা হচ্ছে কি দেখেন, এলিভেটেড জেভিপি অর্থাৎ জুগুলার ভেনাস প্রেসার, এলিভেটেড জেভিপি উইথ নর্মাল ওয়েভ ফর্ম, উইথ নর্মাল ওয়েভ ফর্ম। হ্যাঁ, এটা আমরা কিসে পাবো বলেন তো, জেভিপি অর্থাৎ জুগুলার ভেনাস প্রেসার বেড়ে গেছে কিন্তু ওয়েভ ফর্মটা হচ্ছে নর্মাল, সেটা আমরা কিসে পাবো লিখেন, সেটা পাবো হচ্ছে রাইট সাইডেড হার্ট ফেলিওর, ফ্লুইড ওভারলোড, ফ্লুইড ওভারলোড, আর হচ্ছে রাইট হার্ট ফেলিওর, ঠিক আছে। এর পরেরটাতে আসেন, সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন কোথায় পাবো আমরা, না সরি, এটা উল্টা লিখছি আমি, এইখানে হবে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন, এখানে আমরা কি পাবো, অ্যাবনর্মালিটি কি পাবো, ইনক্রিজ জেভিপি, এখানে হচ্ছে জুগুলার ভেনাস প্রেসারটা আমরা বেশি পাবো, উইথ উইথ নো পালসেশন, ঠিক আছে। তাহলে হচ্ছে ফ্লুইড ওভারলোড, রাইট হার্ট ফেলিওর, আমরা কি পাবো, জুগুলার ভেনাস প্রেসারটা বেশি পাবো, নর্মাল ওয়েভেই থাকবে সেটা। যে কোনো কারণে আমরা হচ্ছে ফ্লুইড দিছি, লাইক 3 লিটারের জায়গায় হয়তো হচ্ছে তার ওভারলোড হয়ে গেছে, সেখানে আমরা নর্মাল জুগুলার ভেনাস প্রেসারটা বাড়বে কিন্তু আমরা হচ্ছে কি পাবো, নর্মাল ওয়েভ পাবো। যদি সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হয় সেখানে আমি জুগুলার ভেনাস প্রেসারটা বেশি পাবো কিন্তু কোনো পালসেশন পাবো না, ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা নোট ডাউন করে তারপর হচ্ছে আমরা 10 মিনিট একটা ব্রেক নিব, ঠিক আছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা কি পাবো,
ওকে, তাহলে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন, হ্যাঁ ম্যাম ট্রাইকুসপিড ওয়েভ রিগার্জিটেশন কি লিখছেন ম্যাম? কোন ওয়েভ অ্যাবসেন্ট? সব